শুরুতে যেতে চাই ফুয়াদ ভাই আপনার কাছে। আমরা যে বিষয়টি আজকে আলোচনার নাম রেখেছি বাংলাদেশের দাম, কতটা দাম দিয়ে আমরা কি পেলাম? ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে আজাদি, স্বাধীনতা এগুলো হচ্ছে একটা অনুভূতির ব্যাপার। ইংলিশে যদি বলি, যেটা কারেক্ট বাংলা জিনিস আমার মনে পড়ছে না, স্টেট অফ মাইন্ড, যে এটাকে আপনি কীভাবে দেখেন। একটা যেটাকে আমরা পতাকা বলি, আপনি যদি যে মানুষটা অন্ধ বোভা, যিনি কখনো এই লেখাপড়ার জগতে বিচরণ করেন নাই, তার কাছে এটা কিন্তু একটা কাপড়। ওটা দিয়ে সে হয়তো ধরেন কখনো ঘর মুছবে, কখনো সে ঝাড়ু দেবে, কখনো একটু পাতিল মোছা ধোয়া মোছা করবে, গরম জিনিসটা পাতিলটা চুলা থেকে ওঠাবে, তার কাছে ওই জিনিসটা সিম্পল একটা জিনিস। অথবা ধরেন যারা ভিনদেশি, একজন আমেরিকান সিটিজেনের কাছে আমার লাল সবুজের ওই টুকরাটা যদি দেন, তার কাছে কিন্তু এটা পিস অফ ক্লথ, শুধুমাত্র এক টুকরা কাপড়। জি। কিন্তু বাংলাদেশ যারা সচেতনভাবে অউন করে, বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, বাংলাদেশের জন্য রাজনীতি করেছে, সেই মানুষগুলোর কাছে এই এক টুকরা কাপড়টা আসলে কি, এটা তার কাছে তার জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই কাপড়টার মধ্য দিয়ে সে অনেক কিছু দেখে, অনেক কিছু বোঝে, অনেক কিছু তাকে বোঝানো হয়। এই কাপড়টার জন্য চিন্তা করে দেখেন যে আমাদের এই যে আর্মড ফোর্সেসের যে ট্রেনিং হয়, তাকে আসলে কি ট্রেন করা হয় যে এই লাল সবুজের এক টুকরা ভূখণ্ড অথবা পতাকার জন্য তোমাকে জীবন দিতে হবে। এবং সে তার বিএমএ ওথ যেটাকে বলে, তার যে 2 বছরের ট্রেনিং শেষে তাকে যে শপথ নিতে হয়, সেই শপথের ভিতরে এটা বলা থাকে যে আমি সংবিধান রক্ষা করা, দেশের সভরেন্টি রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করবার জন্য আমার জীবন বিলায় দেব প্রয়োজনে। তাহলে প্রশ্ন হচ্ছে দেশের দামটা আসলে কত? এটা ডিপেন্ড করছে আপনি কার কাছে ওই জিনিসটার দাম চাইছেন। ধরেন একজন নারীর কাছে একটা শাড়ির যত দাম, একটা পুরুষের কাছে একটা শাড়ির আসলে কত দাম। অথবা যেই পুরুষ আপনার ভালো জুতা পরতে পছন্দ করে, তার কাছে একটা শোয়ের যত দাম, যেই বস্তিতে থাকে, যার স্যান্ডেল নাই, একটা বাটা স্যান্ডেলও যার কেনার সক্ষমতা নাই, তার কাছে ওই জুতাটার আসলে কত দাম। তো এই জন্য স্বাধীনতার দামটা কত, বাংলাদেশের দামটা কত, এটা ডিপেন্ড করছে কার কাছে আপনি জিজ্ঞেস করছেন। ধরেন পতিত স্বৈরাচারকে যদি জিজ্ঞেস করেন, দিল্লির কাছে যদি জিজ্ঞেস করেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি যারা যারা আছে, ধরেন এই হাসিনা এবং তার যে অলিগার্ক, তার যে গ্যাং, অথবা এসালামের মতো চোর ডাকাত যারা আছে, তাকে জিজ্ঞেস করেন এসালামের কাছে এই বাংলাদেশটার দাম কতটুকু। এসালামের কাছে বাংলাদেশের দামটা হইল 40টা ব্যাংক লুটপাট করার যত পরিমাণ টাকা, অতটুকু। আপনি যদি বসুন্ধরাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের দাম কত, তো বসুন্ধরা বলবে এই হাউজিং করতে, আমার এই বসুন্ধরা করতে যতগুলো জমি দখল করতে হয়েছে, অতটুকুর দাম হইল বাংলাদেশের দাম। আপনি যদি মেঘনা ফ্রেশ কোম্পানিকে জিজ্ঞেস করবেন, ও বলবে যে মেঘনার চর এবং ঘাট দখল করার জন্য যতটুকু মাটি নিতে হয়েছে, অতটুকু হচ্ছে আমার বাংলাদেশের দাম। যারা চান্দাবাজ, যারা ছাপরি রাজনীতি করে, যারা টোকাই রাজনীতি করে, যারা বালুমহল, জলমহল, হাট ঘাট মাঠ দখলের রাজনীতি করে, ওর কাছে জিজ্ঞেস করবেন বাংলাদেশের দামটা কত, ও তার বাড়ির পাশের নদীর ঘাটের দামটা বলবে যে ওই ফেরিঘাটে 3 কোটি টাকা দাম ওঠে, ওর কাছে বাংলাদেশের দামটা হচ্ছে 3 কোটি। এজন্য যদি কোনো পতাকা বেচে দেওয়া লাগে, আমাকে আপনাকে কাউকে যদি মেরে ফেলার প্রয়োজন হয়, সে মেরে ফেলবে, নিঃসংকোচে মেরে ফেলবে। তো দামের বিষয়টা হচ্ছে বুঝের সাথে, কনসিয়াসনেস, যে আসলে তার বিবেক কতটুকু মাপতে পারে এই দাম। না, কিন্তু এইটাই কি আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল কিনা? না, আকাঙ্ক্ষা যে প্রশ্ন হচ্ছে, আকাঙ্ক্ষাটা তো দামটা কিভাবে পরিমাপ করার কথা ছিল, আপনি কি আকাঙ্ক্ষাটা বুঝাইতে পারছেন কিনা জনগণের কাছে? আপনি আসলে জনগণকে, যে আমরা বলছি যে আপনি শুধু ডেটা স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমার দেশে শিক্ষার হার বলা হচ্ছে 70% প্লাস, 72%, 73%। রিয়েলি কারা? এই শিক্ষার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে টিপসই দিতে পারে অথবা স্বাক্ষর করতে পারে। যে আমি আসবো আবার, জি আসবো। জাহিদ ভাই, দাম নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশের দাম। ফুয়াদ ভাই তার মতো করে বলেছেন। আমি আপনার কাছে কিছু আরেকটু সুনির্দিষ্ট জানতে চাইবো। বাংলাদেশের যদি এখন আমরা বলি, এখন যেসব এক্সিস্টিং রাজনীতি দল বাংলাদেশে রয়েছে, যারা রাজনীতি করছে, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য, এদের কাছে বাংলাদেশের দামটা এই মুহূর্তে কেমন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি আসছি, তার আগে দু একটা কথা একটু যোগ করতে চাই। দাম তো আসলে ফুয়াদ ভাই অনেকভাবে দেখালেন, ইটস এ পারসেপশন, সবসময়ই তাই। মানে একটা ডায়মন্ড ওয়াটার প্যারাডক্স বলে একটা কথা প্রাচীনকাল থেকে আলোচিত হয়। মানে সক্রেটিস খুব অবাক হয়ে দেখলেন যে পানি ছাড়া আমরা বাঁচি না, সেই পানির কোনো দাম নাই, কিন্তু যে ডায়মন্ড থাকা না থাকার সাথে আমাদের জীবনে কিছু আসে যায় না, ওইটা এত দামি হয়ে গেছে কেন? সো ইটস এ পারসেপশন। আপনি যতক্ষণ মনে করবেন যে এই ডায়মন্ডটা প্রেশাস,
এটা আপনার কাছে প্রেশাস। কদিন পর যেমন আমার কাছে ডায়মন্ড প্রেশাস কিছু না, কেউ আমাকে নিয়ে একটা বিরাট ডায়মন্ড দিলে আই ডোন্ট বদার, আরেকজনের কাছে এটা একটা বিরাট ব্যাপার। সো পারসেপশনটা এরকম, এবং আমরা পারসেপশনগুলো আসলে তৈরি করি, এটা ফ্যাক্ট। আমার পারসেপশন তো উল্টা হতে পারে। আমার ফুয়াদ ভাইয়ের কথা শুনতে শুনতে একটা বিখ্যাত গানের দুটো লাইন হুবহু মনে থাকবে কিনা জানি না, অন্তত দুটো লাইন বলতে চাই। জন লেননের ইমাজিন গানটা, ওখানে একটা লাইন আছে এরকম, ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রিজ, দেয়ার ইজ নাথিং টু ডাই টু কিল অর ডাই ফর। মানে দেশ নাই, দেশ যদি না থাকে আপনি খুন করার জন্যও কিছু নাই, মারা যাওয়ার জন্যও কিছু নাই। এই যে আমরা একটা দেশ, একটা সার্বভৌমত্ব কিন্তু একটা স্টোরি, ইটস এ স্টোরি তৈরি করেছি। আমি স্টোরি বলতে কিন্তু হালকা জিনিস বোঝাচ্ছি না, ইটস এ পারসেপশন। এই পারসেপশনটা তৈরি করেছি, এবং বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থায় স্টোরিটা এসেনশিয়াল, ইটস ক্রিটিক্যাল। এবং এই স্টোরি নিয়েই হারারির বিখ্যাত বই আছে সেপিয়েন্স, যে মানুষ স্টোরি তৈরি করতে পারে। মানুষ সত্যি তো এই একটা পতাকার জন্য, পতাকা পাবো এই জন্য মারা যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুইটা দেশের সোলজাররা মারা যাচ্ছে, টপদের কিছু হচ্ছে না, মারা যাচ্ছে। সো এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আমি এখন রাজনৈতিক দলগুলোর কথা যখন আনলেন, আমি একটু একটা জায়গায় পড়তে চাই, খুব প্রিয় জায়গা। আমাদের ৭২ সংবিধানের অনেক সমস্যা আছে, এটা নিয়ে প্রচুর আলাপ আমরা ইভেন ফুয়াদ ভাইরা তো ঐক্যমত্য কমিশনে গিয়েই করেছেন, এর আগেই আমরা এই আলাপগুলো টক শোতে করেছি, বিভিন্ন প্রোগ্রামে করেছি। কিন্তু এটা প্রিয়াম্বলের একটা জায়গা আমার খুব পছন্দ। আমরা কেমন রাষ্ট্র চেয়েছিলাম, তার মধ্যে এরকম লেখা ছিল, মানে আমরা একটা শোষণমুক্ত রাষ্ট্র চাই। সেখানে এই জায়গাগুলো আমি অক্ষরে অক্ষরে পড়ছি, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা লিখেছিলাম। আর আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা তো ছিলই। আচ্ছা, এখন লিখলেই কি হয়ে যায়? উত্তর হচ্ছে না। মানে আমরা লিখের সাথে কি অক্ষর অক্ষরে মেলাবো? আমেরিকা যখন তার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিল, সেখানে যা যা লিখেছিল সব কি অক্ষর অক্ষরে হয়েছে? হয় না। কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা ভীষণ দূরে চলে গেছি। দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনি এখন যে প্রশ্নটা করছেন, আমাদের যে কার্যকর রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো কি এই যে আমি যা পড়লাম সেটা মোটা দাগেও কি মানার কথা ভাবে? বলে, অনেক কথাবার্তা বলে, আমার কাছে উত্তর হচ্ছে না, মোটা দাগেও ভাবে না। এখন আবার যদি জিজ্ঞেস করেন আমি কি এটা ফ্রাস্ট্রেটেড, উত্তর হচ্ছে আমি ফ্রাস্ট্রেটেড না। একটা দেশ যেটা স্বাধীনতার পরদিন থেকে উল্টো পথে হাঁটা শুরু করেছে, মানে আমরা শেখ মুজিবের সময়, শেখ হাসিনার সময়, ৭৫ পরবর্তী সময়ে এসবে শুনতাম না। বাংলাদেশ ৭১-এর ১৬ই ডিসেম্বরের পর থেকেই উল্টো যাত্রা শুরু হয়েছে। তো সেই দেশটার মধ্যে আদতে এই জিনিসগুলো হবারই কথা ছিল। একটা কথা মনে রাখতে হবে, না এখন উল্টো পথে হাঁটছে না, আমরা অবশ্যই তাই, কিন্তু এখন একটু আসছি, আমরা উল্টো পথে হচ্ছে আমাদের এই টার্গেটের উল্টো পথে হাঁটছে। কিন্তু আবার আমরা যদি তুলনা করি, আমরা তো আবার তুলনা করতে পারি যে আমরা যে দেশটার সাথে ছিলাম তাদের অবস্থা, আমাদের এখনকার অবস্থা, সেটাকে যদি কম্পেয়ার করি, আমাদের আবার প্রাপ্তির জায়গাও আছে, নেই তা বলছি না। কিন্তু আমি উল্টো পথে হাঁটা বলছি এই যে আমাকে তো বলা হয়েছিল, আমাকে যুদ্ধে যাবার সময় সাম্য, মানবিক, আমাদের তো প্রক্লেমেশন সবাই বোঝে নাই, কিন্তু বেসিক কথাটা তো এটাই বলা হয়েছিল। আমরা পাকিস্তানের সাথে লড়াই করেছিলাম কেন? গণতন্ত্র একটা কারণ, ৭০ সালে নির্বাচনে জিতেছিলাম, ক্ষমতা দেয় নাই। আর কি সোনার বাংলা শ্মশান কেন? একটা পোস্টার ৭০-এর নির্বাচনের জন্য প্রধান হয়েছিল, খুব সহজভাবে, ব্রিলিয়ান্টলি দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য দেখাচ্ছিল, তাই তো? সেই জন্য আমাদের প্রথম শব্দটা হচ্ছে সাম্য। এইসব যদি টার্গেট হয়, সোনার বাংলা শ্মশান কেন কিন্তু গ্রাম গ্রাম ছেয়ে গিয়েছিল, গরিব মানুষ কিন্তু এটাকে পিক করেছিল। তো ওই সবের পয়েন্টে যদি ধরে আমরা উল্টো পথে ভীষণভাবে আছি, এতে কোনো সন্দেহ, এখনো সেখানে রয়ে গেছি।